তোমরা যেসব ক্যান্ডিডেটরা 2024 এ WBGE পরীক্ষা দিতে চলেছো তোমরা সকলেই জানো যে কালকের থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ 28 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদেরকে সবকিছু যাবতীয় ডিটেলস দেখাবো যে কবে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদিও আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তোমাদের কবে কারেকশন পিরিয়ড আছে, কেমন ভাবে ফর্ম ফিল আপটা করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু যাবতীয় ডিটেলস এই ভিডিওটাতে ইনক্লুড আছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না, কারণ একটা জায়গায় যদি ভুল হয়ে যায়, একবার যদি অ্যাপ্লিকেশন ফর্মে ভুল করে দাও তখন কিন্তু পরে অনেক সমস্যার সম্মুখীন করতে হবে। তাহলে খুব ভালো করে প্রতিটি জিনিসকে দেখবে, তারপরে ফর্ম ফিল আপ করতে যাবে। এত হড়বড় করার কিছু নেই, এখনো তোমার কাছে এনাফ টাইম আছে, ধীরে সুস্থে করবে। সবচেয়ে প্রথম কথা যেটা বলার যে আমাদের WBGE এর অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আগে ওয়েবসাইটে দেখতে যেমন ছিল এখন কিন্তু পুরো পাল্টে দেওয়া হয়েছে ওয়েবসাইটটাকে। এখন ওয়েবসাইটে এরকম দেখতে হয়ে গেছে, এইটা হচ্ছে একদম পুরো প্রথম পেজ WBGE, ঠিক আছে। তো তোমরা এইখান থেকে অন্যান্য এক্সামিনেশনে যেতে গেলে এই এক্সামিনেশনে ক্লিক করে পরে প্রতিটা এক্সামিনেশন এখান থেকে দেখতে পাবে, সেইখান থেকে যেতে পারবে। এটা আমরা আপাতত আছি WBGE এর ভিতরে আছি, ঠিক আছে। তো যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির হচ্ছে পরীক্ষাটা হয় তার ভিতরে আছি। তো সেইটার ভিতরে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ডান দিকে এইদিকে গেলে দেখো আমরা কি পাচ্ছি, লিস্ট অফ রেকগনাইজড বোর্ড। মানে অনেকের মধ্যে কনফিউশন আছে যে আমি এই বোর্ড থেকে কোয়ালিফিকেশন করেছি, আমি CBSE থেকে বা হচ্ছে তুমি NIOS বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে কোয়ালিফাই করে থাকবে না, তোমাকে আগে চেক করতে হবে যে তুমি তোমার বোর্ডটা কি রেকগনাইজড বোর্ড। এইটাতে যাবে, একটা PDF ওপেন হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা প্রতিটা বোর্ডকে দেখতে পাচ্ছি কোথায় কি কি বোর্ড আছে। তো মেনলি আর কি যারা হচ্ছে তোমার এমনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা বিভিন্ন হচ্ছে যেটা গভর্নমেন্ট বোর্ড আছে সেই বোর্ড থেকে পাস আউট করেছো, CBSE ICSE থেকে পাস আউট করেছে, ইভেন যারা NIOS থেকেও পাস আউট করেছো তাদেরও কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা রয়েছে, নট এলিজিবল ফর ফার্মাসি, তোমরা ফার্মাসির জন্য এলিজিবল নও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য এলিজিবল। এখানে সবকিছু লেখা আছে, একটু নিজেরা ভালো করে দেখে নেবে তাহলেই হবে, ঠিক আছে। আমরা কবে কবে কি কি করতে হবে তার জন্য এই টাইম শিডিউল বলে অপশনটা রয়েছে, এই টাইম শিডিউলে যাবো। দেখো যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের 28 তারিখ থেকে শুরু হয়েছে, 31 পর্যন্ত চলবে, ঠিক আছে। তো আর তোমার হচ্ছে এই কারেকশনের ডেটটা দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে তুমি কারেকশন করতে পারবে। অর্থাৎ যদি কোনো ভুল করো, আমি সবাইকে রেকমেন্ড করবো একবার ভালো করে ফর্ম ফিল আপের পর চেক করবে, একটা কনফার্মেশন পেজ বেরোবে, আমি বলে দেবো। তো সেই কনফার্মেশন পেজটাকে ভালো করে দেখবে যে তুমি কোথাও ভুল যদি করেছো, এই যে এই 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তুমি যে কোনো টাইম হচ্ছে সাইন ইন বা লগ ইন করে পরে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিট কার্ড তোমাদের পাবলিশ হবে 18/4 থেকে 28/4-এর মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, মানে তুমি 18/4-এই পাবলিশ হবে আর কি। তুমি 18/4 থেকে 28/4 পর্যন্ত ডাউনলোড করতে পারবে। এরপর তোমার 28/4-এই হচ্ছে তোমার পরীক্ষাটা রয়েছে। আর কবে রেজাল্ট বেরোবে সেটা এখনো পর্যন্ত কিছু জানায়নি, সেটা মোটামুটি ধরো 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। মানে এই 28 তারিখে 28/4-এ পরীক্ষা হলো, তো 29/4-এর মধ্যে রেজাল্ট আমরা 29/5-এর মধ্যে আমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। নিচের দিকে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এই জায়গাটা একটা রয়েছে না, এখানটাতে তোমরা যদি যাও এইখানে এটাতে ক্লিক করতে হবে, এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এটাতে ক্লিক করতে হবে। তারপরে একটা নতুন পেজ চলে আসবে যেখানে হচ্ছে দেখো লেখা আছে ক্লিয়ারলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 লেখা আছে, তাই না। মানে এটা আমাদের নতুন। তো এখানে তোমাকে কিছু করতে হবে না, ভালো তো শুনে নাও, এখানে কিছু করতে হবে না। তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে এবছর তুমি আমার ভিডিওটা দেখার আগে ফর্ম ফিল আপ যদি না করেছো, সে তুমি যতবারই পরীক্ষা দিয়ে থাকো, 1000বার পরীক্ষা দিয়েছো, আমার কোনো কিছু এসে যায় না, আগেও WBGE দিয়েছো, তবুও তুমি সেম জিনিস করবে। তুমি এবছরের নতুন ক্যান্ডিডেট, একদম ফ্রেশ ক্যান্ডিডেট বা তুমি ডপার যাই হয়ে থাকো, সবাইকে কিন্তু তোমাকে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাকে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে, যেই পেজটাতে তোমাকে নিচের দিকে এইখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কত কি ফিস আরে সেটাও আমি বলেও দিয়েছিলাম আগের ভিডিওটাতে, আজকেও আরেকবার বলে দেবো। এখানে ক্যারেক্টার মানে পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি কি সেটা আমি আজকেও আবার শিখিয়ে দেবো, যদিও আগে বলেছি। আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, আই অ্যাগ্রিতে ক্লিক করবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এখানে তোমার ক্যান্ডিডেট নেম দিতে হবে, মাদার নেম দিতে হবে। মাদার নেমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদেরকে পুরো মাদার নেমটাকে খুব ভালো করে দেখে শুনে দিতে হবে। যদি এই মাদার নেমে কোনো কিছু ভুল করে দাও তখন কিন্তু তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তোমার মানে যতই তুমি ভালো রেজাল্ট করে দাও, তোমার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট না করতে পারলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। তাহলে তোমার ক্যান্ডিডেট নেম, মাদার নেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এদিকে ফাদার নেম আর ডেট অফ বার্থ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ডেট অফ বার্থটাকেও ঠিকভাবে দেবে। আচ্ছা, নিচের দিকে দেখো এইখানে হচ্ছে জেন্ডারটাকে তুমি সিলেক্ট করবে, তোমার মতন করে জেন্ডার সিলেক্ট করে নিলে। আর এই দিক থেকে হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ, এইখান থেকে কি করবে, তোমার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিতে পারো, তোমার যদি পাসপোর্ট বা রেশন কার্ড থাকে উইথ ফটোগ্রাফ সেটা দিতে পারো। সবচেয়ে বেস্ট যেটা আমি আবারও বলবো, হয় তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দাও উইথ ফটোগ্রাফ, কোনো অসুবিধা নেই, নয়তো তুমি এনি আদার ভ্যালিডেড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ এইটাতে ক্লিক করবে। এইদিকে একটা আইডেন্টিটির নাম্বার লিখতে হবে, এই যে এনি আদার, এখানে আইডেন্টিটি নাম্বারটা এখানে কি করবে, আধার নাম্বারটা লিখে দেবে, তোমার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটাকে এখানে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর নেক্সট পর্যায়ে কি করতে হবে, এই মোবাইল নাম্বারটাকে দিতে হবে। মোবাইল নাম্বারটাতে দেওয়ার পর খুব ভালো করে শুনো, মোবাইল নাম্বারটা দিলে এই অ্যাগ্রির এই বটনটাতে ক্লিক করবে। যদি এটাতে ক্লিক না করো তখন কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে। মানে তোমার কি হবে, পরবর্তী কি স্টেপ তোমার করতে হবে, তোমার ফটো রিজেক্ট হয়ে গেছে কিনা বা তোমার সিগনেচারে কোনো অসুবিধা আছে কিনা, তখন কিন্তু তোমাদেরকে এই মোবাইল নাম্বারটাতে আপডেট জানিয়ে দেবে বা নোটিফিকেশন পাঠিয়ে দেবে। সিমিলার ওয়েতে ইমেল আইডি দেবে, ইমেল আইডিটা এখানটাতেও
ক্লিক করবে, তোমার ওটিপি ভেরিফিকেশন হবে, ওটিপি ভেরিফিকেশনের পরে তুমি সব কিছু করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। তার নিচে হচ্ছে এইখানটাতে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা কেমনভাবে দেবে একটু ভালো করে শুনে নাও। পাসওয়ার্ডটা দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি যদিও আগের দিন বলে দিয়েছিলাম, তবু আজকে আবার বলে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি কি। দেখো, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরো আমার নাম রাজু, RAJU, আরটাকে কি করেছি ক্যাপিটাল করেছি, বাদ বাকিগুলো কি করেছি স্মলে করেছি। এরপর তোমাকে কি করতে হবে, হয় একটা @ দেবে, নয়তো একটা হ্যাশট্যাগ দেবে, নয়তো একটা ডলারের সাইন দিলে, যেটা ইচ্ছা তুমি দেবে। 1 2 3 5 যা ইচ্ছা, 8 2 9 7 যা ইচ্ছা নাম্বার দেবে, ঠিক আছে? তো আমার মোদ্দা কথা টোটাল 8টা ক্যারেক্টার হতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমার 9টা আছে, কোনো ইস্যু নেই আমার। 8টা মিনিমাম ক্যারেক্টার হতে হবে, একটাকে ক্যাপিটাল হতে হবে, বাকি একটা মিনিমাম স্মল লেটার থাকতে হবে, স্মলও আছে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এই স্পেশাল ক্যারেক্টার, আর নিউমেরিক্যাল থাকতে হবে। তাহলে এইটি হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াকে ফলো করতে হবে। তোমার এরকমভাবেই তুমি তোমার পাসওয়ার্ডটা দেবে, নয়তো আমাকে অনেকে মেসেজ করে যে পাসওয়ার্ড দিতে পারছি না, কী করে পাসওয়ার্ড দেবো। তো এই হচ্ছে পদ্ধতি, ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি নিচের দিকে আমরা যাই, এখানে দেখো সিকিউরিটি পিনের একটা অপশন রয়েছে। এই সিকিউরিটি পিনে এখানটা যেটা দেখতে পাচ্ছ, হুবহু জিনিসটাকে এখানে তোমরা পুট করবে, তারপর সাবমিট বাটনটাতে ক্লিক করবে। তার আগে ওটিপি ভেরিফিকেশন হবে, আমি ওটাও দেখিয়ে দিই। দেখো, আমি এগুলো সবগুলোকে ফিল আপ করি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে তোমাদেরকে কী করতে হবে। দেখো, এখানে আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি। এরপর আমি যখন এই সাবমিট বাটনটাতে ক্লিক করবো, ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস করবে। ইয়েস করার পরে এখানে সঙ্গে সঙ্গে তোমার কাছে যে অপশনটা চলে আসবে, যে তোমার এখানে তোমার মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিটা শো করে দেবে। তুমি যে ইমেল আইডিটা আরেকবার রিকনফার্ম করতে বলবে যে এইটাই বটে কিনা তোমার, তুমি বলবে যে হ্যাঁ এটাই বটে। তো তারপরে তুমি যদি ভুল থাকে, কিছু যদি ভুল থাকে, তুমি এখান থেকে এডিট করতে পারবে। আর যদি কিছু ভুল না থাকে, তাহলে সাবমিট আর নেক্সট করতে হবে তোমাকে, ঠিক আছে? এবার আমি চেক করি যে এইটাকে ঠিকঠাক লিখেছি কি লিখিনি, ঠিক আছে? তো আমার ঠিকঠাক লেখা আছে, তাহলে আমি সাবমিট আর নেক্সট করে দেবো। এরপর তোমার এই মোবাইল নাম্বারটাতে আর ওই ইমেল আইডিটাতে একটা করে ওটিপি গেছে, তো সেই ওটিপিগুলো আমাকে এখানে পুট করে নিতে হবে। দেখো, আমি ওটিপিগুলো আমি পেয়ে গেছি, রিসিভ করে নিয়েছি। তোমাদের একটা হচ্ছে SMS-এ যাবে, আর একটা হচ্ছে ইমেলে যাবে, ঠিক আছে? তো আমি একটা যেটা দুটোকে একসাথে পুট করবে, যে কোনো একটাকে পুট করলেও চলে, কিন্তু আমার সাজেশন লাগবে দুটোকেই পুট করবে। তাহলে কি হবে, তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দুটো ভেরিফাই হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। তাহলে দেখো, আমার হচ্ছে মোবাইলে যেটা এসেছিলো সেটাকে আমি পুট করে দিলাম, ওকে। আর ইমেলে যেটা এসছে সেই ইমেলটাও আমি এইখান থেকে দেখে পরে পুট করে দেবো। অনেকের হতে পারে যে ইমেল থেকে না আসতেও পারে, ঠিক আছে? অনেকের হয় এটা যে ইমেলে আসে না, তো চিন্তার কোনো কিছু নেই। ইমেলের যদি না আসে, শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিয়ে পরেও তুমি প্রসিড করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আমার যেহেতু চলে এসেছে, আমি ইমেলেরটাও দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, নিচে যে সিকিউরিটি পিনটা আছে, এই সিকিউরিটি পিনটাকে আমি দিয়ে দেবো। দেখো, 51E121, ঠিক আছে? সব কিছু দিয়ে দিলাম। এরপর আমার কি করতে হবে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। এটা করার পরে আমার পুরোটা সাকসেসফুল হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল, এখানে আমার রেজিস্ট্রেশনটা আমি কমপ্লিট করে নিলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে আমার মোবাইলে একটা মেসেজ চলে এলো যে তুমি হচ্ছে WBGEর জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছো। তার সাথে আমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে, যে এইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে নোট করে রাখবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা কোনটা, দেখো এই সাইডে, এটা আমি আমার নামে করেছি, আমি তো এমনি ডেমো দেখাচ্ছি, আমি তো পরীক্ষা দেবো না, এমনি দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখো এখানে রয়েছে, এই যে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তুমিও দেখতে পাবে, তোমার মোবাইল নাম্বারও মেসেজ যাবে, তোমার ইমেলেও মেসেজ যাবে, ঠিক আছে? এই জন্যই বলেছিলাম ওখানে টিক চিহ্ন দিয়ে রাখতে, তাহলে সুবিধাটা কি হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু করে রাখবে। এরপর দেখো, আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে, বাদ বাকিগুলো ইনকমপ্লিট রয়েছে। ধীরে ধীরে করতে হবে এগুলো। নিচের দিকে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা তোমার ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তোমাকে এখান থেকে সব কিছু হচ্ছে ফিল করতে হবে। তোমার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সব কিছু ফিল আপ করা থাকবে অলরেডি। তোমাকে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, জেন্ডারটা সিলেক্ট করা আছে। ন্যাশনালিটি দেওয়া হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান করা আছে। স্টেট অফ ডোমিসাইলটাকে তোমাকে এখান থেকে করতে হবে, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল নাকি আদার স্টেট থেকে আসছো। রিলিজিয়ানটাকে এখান থেকে তুমি সিলেক্ট করবে তোমার হিসাবে। আচ্ছা, তুমি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। ক্যাটাগরি সিলেক্ট করার সময় দেখবে জেনারেল EWS বলে একটা সেকশন দিয়েছে। যেসব ক্যান্ডিডেটরা এতদিন পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট, কোনো SC ST OBC এর আন্ডারে থাকেনি, কিন্তু তাদের EWS এর মধ্যেও পড়ো। EWS এর একটা বিশেষ রুলস আছে, গুগলে একটু সার্চ করে নেবে, নয়তো আমি এই নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নিতে পারো, ঠিক আছে? নয়তো ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারো। EWS হওয়ার জন্য কী কী লাগবে তোমার ঘরের সঙ্গে আগে ডিসকাস করে, যে তুমি EWS এর মধ্যে পড়ছো কি না। জমি জায়গা সম্পত্তি এইসবের উপর ডিপেন্ড করে EWSটা বিচার হয়। যদি তুমি EWS এর মধ্যে পড়ো, তুমি EWSটা সিলেক্ট করবে, কিন্তু তোমার জন্য এক্সট্রা 10% আলাদাভাবে তোমার জন্য সিট সংরক্ষণ করা থাকে, ঠিক আছে? আগে এতদিন পর্যন্ত তোমার জন্য কোনো সিট সংরক্ষণ থাকেনি, তুমি ওপেন ক্যাটাগরির মধ্যে পড়তে, কিন্তু যদি তুমি EWS এর আন্ডারে চলে যাও, তোমার জন্য 10% এক্সট্রা সিট সংরক্ষণ করা থাকবে। কিন্তু এটা কাদের জন্য, যারা জেনারেল তাদের জন্য, SC ST OBCদের জন্য নয়। তো আমি নর্মাল জেনারেল, আমি তো জেনারেল দিলাম। এরপর দেখো, এখানে পার্সন উইথ ডিসএবিলিটিস মানে কি, তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, মানে তোমার কি ফিজিক্যালি কোনো ফিটনেসের অসুবিধা কিছু আছে, হ্যান্ডিক্যাপ্ট কি? যদি না থাকে নো করবে, যদি থাকে ইয়েস করবে। টিউশন ফি ওয়েবার ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। যাদের ফ্যামিলির ইনকাম 2.5 লাখের কম, 2.5 লাখের থেকে যাদের ফ্যামিলি ইনকাম কম, তাদেরকে অবশ্যই এটাকে
ইয়েস সিলেক্ট করতে হবে। এখন তোমাকে কোনো কিছু সাবমিট করতে হবে না, ভালো করে শুনো, এখন তোমাকে কোনো কিছু সাবমিট করতে হবে না, তোমাকে এটা ব্লক থেকে একটা ফর্ম থাকে, সেই ফর্মটাকে ফিল আপ করে পরে দিতে হবে, আমি পরে বলে দেবো। আগে তুমি তোমার ফ্যামিলির থেকে জানো যে তোমার ফ্যামিলি ইনকামটা 2.5 লাখের কম হ্যাঁ কি না। যদি হয়ে থাকে অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, তো মান্থলি ইনকাম নয়, গোটা বছরের ইনকাম যদি 2.5 লাখের কম হয়ে থাকে, তাহলে তুমি যদি বার করতে পারো, তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তুমি এটাতে অবশ্যই ইয়েস সিলেক্ট করবে, আদারওয়াইজ করবে না। আচ্ছা, ইনকাম ক্যাটাগরি, তো আমার এটা নয়, আমি নো করে রাখলাম। ইনকাম ক্যাটাগরিটাতে কি করতে হবে, যে তোমার ইনকাম কি 2.5 লাখের নিচে, নাকি 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে, নাকি 8 লাখের থেকে বেশি। আমি মিডলে এটাতে সিলেক্ট করে দিলাম, কারণ আমি এখানে নো করেছি, অবভিয়াসলি আমার 2.5 লাখের থেকে বেশি হবে, তো এইটাতে করে দিলাম। সেভ এন্ড নেক্সট করবো, ইয়েস করে দেবো। আমাদের নতুন একটা সেকশন চলে আসবে, যেখানে আমাদেরকে আমার কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। এবার এই কোয়ালিফিকেশন ডিটেলসে পাসিং স্ট্যাটাস রয়েছে, এই পাসিং স্ট্যাটাসটাতে পাস্ট আর অ্যাপিয়ারিং দুটো অপশন আছে, তুমি কোনটাতে করবে। যদি তুমি 2023-এ বা 2023-এর আগে কোনো সালে এইচএস পরীক্ষা দিয়েছো, তুমি এইচএস পাস আউট হয়ে গিয়েছো, তোমার কাছে রেজাল্ট আছে, সব কিছু আছে, তুমি কি করবে, পাস্ট করবে, এখানে পাস লেখা রয়েছে, পাস করবে। যদি তুমি 2024-এ পরের বছর দিতে চলেছো এইচএস পরীক্ষা, তাহলে তুমি কি করবে, অ্যাপিয়ারিং করবে। অ্যাপিয়ারিং করার সাথে সাথেই তুমি দেখতে পাবে যে তোমাকে কিন্তু এই যে এইখানে একটু চেঞ্জ হয়ে গেল। এইখানে দেখো, তোমার পাস করবে, যখন পাস করার সাথে সাথে তোমার এইখানে সালগুলো দেখাবে, এতগুলো সাল আছে, এত সাল আছে, নেম অফ দ্য বোর্ড থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর তুমি যদি এটাকে অ্যাপিয়ারিং করো, তোমার শুধুমাত্র পাসিং ইয়ারটা 2024-ই দেখাবে, আর কিছু দেখাবে না, কারণ তুমি 2024-এ দেবে, 2025-এ দিতে পারবে না। যারা 11-এ পড়ছো, তারা যদি ভাবো যে তুমি এই পরীক্ষাটা দেবে, কিভাবে দেবে, তুমি কি করবে, অ্যাপিয়ারিং 2024-ই রেখে দেবে, কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। যদি তোমার দিতে মন যায় পরীক্ষা, তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো অ্যাপিয়ারিংয়ে এখান থেকে বোর্ডটা সিলেক্ট করবে, যে তুমি কোন বোর্ডের আন্ডারে পড়ো, তোমার স্কুলের নাম দেবে, তার সাথে স্কুলের অ্যাড্রেস দেবে, উইথ পিনকোড দেবে, পিনকোডটা দিয়ে দেবে। আর এই যে পিনকোডটা আলাদাভাবে দিতে বলেছে, স্কুল ইনস্টিটিউট পিনকোড, এটা দিয়ে দেবে, দিয়ে সেভ এন্ড নেক্সট করবে। তো আমি এটাকে ফিল আপ করি, তারপর আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো, এগুলো সব কিছু করার পর, সাবমিট করে দেওয়ার পর আমরা নতুন একটা সেকশন এলাম, যেখানে হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসে কি দিতে হবে, দেখো, তোমাকে তোমার ভিলেজ নেম দিতে হবে, এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবে বা কলোনি দেবে, তারপর তোমার এখান থেকে সিটি বা ভিলেজ বা পোস্ট অফিস দেবে, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তোমাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি এটা করি, কান্ট্রি তো আমার ইন্ডিয়াই হবে, স্টেট হচ্ছে আমার একদম নিচের দিকে থাকবে, ওয়েস্ট বেঙ্গল হবে। আচ্ছা, আর ডিস্ট্রিক্ট হচ্ছে আমি এইখান থেকে বিলং করি, আচ্ছা, বাঁকুড়ার থেকে। আচ্ছা, আমি পিনকোডটাও দিয়ে দিলাম এখান থেকে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এই ডিটেলসটা, এই যে অ্যাড্রেসটা দেওয়ার পরে, আমার যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, মানে তুমি ওখানেই চিরকাল থাকো, ঠিক আছে, তো তোমার মানে এরকম নয় যে তোমার বাবা কোনো কাজের সূত্রে তোমাদের বাড়ি, আদি বাড়ি একটা জায়গায়, আর তুমি হচ্ছে ঘুরে ঘুরে এইদিকে ওইদিকে 5 বছর ছাড়া ছাড়া এইদিকে একবার থাকো, ওইদিকে একবার থাকো, তখন তোমার করসপন্ডেন্ট আলাদা হবে আর পার্মানেন্ট আলাদা হবে। পার্মানেন্ট মানে স্থায়ী বাসিন্দা কোথাকার, আর করসপন্ডেন্ট মানে কোথায় ঘুরে ঘুরে যাওয়া আর কি। তো তোমার দুটো কিন্তু আলাদা হবে। আর যাদের একই হয়, তাহলে কি করবে, সেম এস করসপন্ডেন্ট এই প্রেজেন্ট অ্যাড্রেসটাতে ক্লিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। এটাতে ক্লিক করে দেবে, তাহলে এটাকে আর ফিল আপ করতে হবে না, এটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, ফিল আপই করতে হলো না। এবার সেভ এন্ড নেক্সট করার পর ইয়েস করে দেবো, তাহলে আমার অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেল। অ্যাড্রেসটা ফিল আপের পরে আমার যেটা এক্সামিনেশন সিটি চয়েসের একটা অপশন থাকবে, যেখান থেকে আমাকে 3টে সিটি চয়েস করার অপশন দেবে। প্রথমে স্টেট সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল, পরেরটাও ওয়েস্ট বেঙ্গলই থাকবে, পরেরটাও কি থাকবে, ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এরপর এই দিক থেকে হচ্ছে তোমাকে কি করতে হবে, এক্সাম সিটিটা চয়েস করতে হবে, তোমার বাড়ির সবচেয়ে কাছে নিকটবর্তী যেটা তোমার এক্সাম সেন্টার মনে হচ্ছে, তুমি যেটাতে পরীক্ষা দিতে যেতে পারবে ইজিলি, সেটাকে তুমি আগে দেবে। তারপরে তোমার হচ্ছে তারপরে যেটা লাগোয়া মনে হচ্ছে সেটাকে তুমি তারপরে দেবে, তারপরে তোমার যেটা লাগোয়া মনে হচ্ছে তুমি তারপরে সেটাকে দেবে। আমার যে কোনো একটাকে দিচ্ছি, আমার তো অত কোনো অসুবিধা নেই, আমি যা হোক একটা দিয়ে দিলাম, ঠিক আছে, তো দিয়ে দিলাম একটা, দিয়ে সেভ এন্ড নেক্সট করে দিলাম। তোমাদের উপর ডিপেন্ড করছে এটা তুমি কি দেবে, তোমার চয়েসের উপর হবে, তুমি আগে দেখে নেবে তোমার কাছাকাছি কি আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে এখান থেকে ফটোগ্রাফ আপলোড করতে হবে, আর এখান থেকে সিগনেচার আপলোড করতে হবে। আগের দিনই বলে দিয়েছিলাম যে ফটোগ্রাফটা হবে সেটা যাতে 10 থেকে 200 কেবির মধ্যে হয়ে থাকে, যেটা জেপিজি ফরম্যাটে থাকবে। আমি সবসময় সাজেস্ট করবো এগুলো সাইবার ক্যাফেতে গিয়ে পরে করে আসবে, কারণ অনেক অসুবিধা হয় নয়তো। আর যেটা ডকুমেন্টসে যেটা সিগনেচারের সাইন হবে সেটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এটা আগে আলাদা ছিল, এবছর চেঞ্জ হয়েছে। তো এখান থেকে চুজ ফাইল করবে, জেপিজি ফরম্যাটে দিতে হবে, মাথায় রাখবে, অন্য কোনো ফরম্যাটে চলবে না। তো এখান থেকে চুজ ফাইল করে পরে তোমাকে সাবমিট করতে হবে। তো আমি এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এরপর শুনো, তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে তুমি যেই ছবিটা এখানে আপলোড করবে, সেই ছবিটায় যাতে ব্যাকগ্রাউন্ডটা অনেক লাইট কালারের হয় বা হোয়াইট হয়। ব্যাকগ্রাউন্ড হয় লাইট কালারের, নয়তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে। তোমার যাতে দুটো কান যাতে ভিজিবল হয়ে থাকে, দুটো কানই যাতে দেখা যায়। যারা মেয়েরা বিশেষত, তারা যাতে চুল দিয়ে ঢেকে রাখো না কানগুলো, ওগুলো চলবে না। চুলগুলোকে পিছনে করে পরে কানগুলো যাতে পুরো প্রপারলি ভিজিবল হয়, তার জন্যই তোমার নয়তো ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মাথায় রাখবে। তো এই জিনিসগুলোকে ফলো করবে। মাস্ক ফাক্স পরে পরে ছবি তোলা চলবে না, পুরো ফেসটা যাতে ভিজিবল হয় প্রপারলি, কোনো একদিকটাতে আলো ছায়া পড়ে গেছে আর পড়ে গেছে এইসব করবে না, ঠিক আছে। তো আর যাদের একটা স্বভাব আছে দেখেছি, সেলফি তুলে পরে আপলোড করে দিলে, এই জিনিসগুলো করো না, পরে গিয়ে পরে তোমাদেরকে ভোগান্তি হতে হবে। এই জিনিসগুলো অ্যাভয়েড করবে। একটা
মানে ফটোর তোলার সেন্টারে গিয়ে পরে একটা ভালো করে ফটো তুলে নেবে, কারণ তোমার ওই যে পাসপোর্ট সাইজ ছবিটা আবার পরীক্ষার দিনে কাজে লাগবে। তো যেটা এখানে আপলোড করবে সেরকম টাইপেরটাই তোমাকে দিতে হবে, তো একটু গিয়ে পরে কষ্ট করে তুলে নিয়ে চলে আসবে, তাহলেই হবে। এটা আমি আপলোড করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এটা সাবমিট করা হয়ে গেছে। আমি এই সাবমিট করার পরে আমার এখানে ছবিটাও চলে এলো, এখানে সিগনেচারটাও চলে এলো। এইদিকে একটা অপশন থাকে সেলফ ভেরিফাইডের, এইটাতেও ক্লিক করবে, আর নিচের দিকেও এটাতেও ক্লিক করবে, না তো সাবমিট নেবে না। এরপর নিচের দিকে যাবে, ফাইনাল সাবমিট করবে, দিয়ে ওকেটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে একটা রয়েছে, সাজানো রয়েছে। তো এই যে এতক্ষণ ধরে যা ফিল আপ করলে সেগুলো হচ্ছে এখানে চলে এসছে। তোমাকে এগুলো একবার চেক করতে হবে যে কোথাও ভুল আছে কিনা। একদম নিচের দিকে চলে যাবে, এখানে আই ডু হেয়ার বাই এটাতে চেক বক্সে ক্লিক করবে, দিয়ে ফাইনাল সাবমিট করে দেবে, তাহলেই হয়ে যাবে। একবার চেক করে নেবে তুমি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নয়তো কিন্তু সমস্যা হবে, আবার কারেকশন পিরিয়ডের দিনে আবার ভোগান্তি। তো দেখো আমার এখন সবগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ইনকমপ্লিট কোনটা আছে, পে রেজিস্ট্রেশন ফিসটা। তো এখানে পে রেজিস্ট্রেশন ফিসে যাবে, তো এখান থেকে তোমাকে তোমার রেসপেক্টিভ কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখিয়ে দেবে। যেমন তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়, তুমি যদি মেল হয়ে থাকো 400 টাকা, যদি ফিমেল 500 টাকা, সরি যদি ফিমেল হয়ে থাকো 400 টাকা। যদি তুমি ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এগুলোর মধ্যে পড়ো, মেল হয়ে থাকলে 400 টাকা, ফিমেল হয়ে থাকলে 300 টাকা। তো এরকমভাবে আছে। তো এখান থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করবে, দিয়ে তারপর তুমি এখান থেকে পেমেন্টটা করে নিতে পারবে। তো এখান থেকে তুমি এই যে ইউপিআইয়ের মাধ্যমে যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। পেমেন্টটা করে নেওয়ার পর তোমার কাছে একটা কনফার্মেশন পেজ আসবে, সেই কনফার্মেশন পেজটা ডাউনলোড করে পরে নিজের কাছে রেখে দেবে। ওটা কিন্তু পরীক্ষায় যখন কাউন্সিলিংয়ের সময় আমাদের কাজে লাগবে। ওই কনফার্মেশন পেজটা থেকে রেখে আমাদেরকে কিছু কিছু জিনিস নিতে হবে। তো এইটুকু হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের প্রসেস ছিল। আশা করি বুঝতে পেরে গেছো। যদি এরপরেও কোনো কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতন ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।